যারা আনুপাতিক হারে নির্বাচন চায় তাদের উচিত প্রত্যেক জেলায় পদযাত্রা করে থানা গ্রাম পর্যন্ত বোঝানো দরকার যে কেন তারা আনুপাতিক হারে চায়। এবং এইটা যদি হয় আমি খুব বেশি ক্ষতির কারণ দেখি না, বরং সব মত পথেরই একটা প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকবে। এখন পর্যন্ত আমাদের যে পরস্পরের প্রতি অবিশ্বাস, অশ্রদ্ধা, অপমান করার প্রবণতা সবারই A to Z, এটা বলতে কোনো দ্বিধা নেই। এইখানে কোনো বিরোধী দলের পক্ষে সরকারি দল যদি 240 আসন পায় আর ওই বিরোধী দল গিয়ে 60 আসন নিয়ে সেই সংসদকে কার্যকর করা আমার কাছে খুব দুরূহ। আনুপাতিক হারে নির্বাচন বা বর্তমান যে পদ্ধতি রয়েছে যে পার্টিকুলার আসনে যে মার্কাটি বা যে ব্যক্তি বেশি ভোট পাবে সেই ব্যক্তিটি বিজয়ী হবে এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা আসন পেলে 151টা আসন পেলে সরকার গঠন করবে। আবার অনেক সময় ভালো মানে খুবই জনপ্রিয় কোনো দল হলে বা জাস্ট বিদায়ী গভর্নমেন্টের দুঃশাসন হলে এন্টি ইনকামবেন্সির জন্য ওই যে দল বিরোধী দল থাকে তারা 2/3 মেজরিটি পেয়ে যায় এবং পেয়ে গিয়ে সেই অ্যাবসলিউট মেজরিটি পরিণত হয় ব্রুট মেজরিটিতে এবং ব্রুট মেজরিটিটাই ক্রমান্বয়ে পরিণত হয় স্বৈরাচারে এবং স্বৈরাচার থেকে আস্তে আস্তে ফ্যাসিস্টের দিকে ধাবিত হয়। এখন অবশ্য সব কথাতেই আমরা খুব ফ্যাসিস্ট বলি, এইটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। যখন যে শব্দ ভালোবাসি, যেমন একটা সময় ভালোবাসতাম কোনো কিছু হলেই রাজাকার জামাত, ধরেন বৃষ্টি হচ্ছে না অনেকদিন, এটাও রাজাকাররা দায়ী। বা এখন যে বর্তমান সরকারের যে দায়িত্ব সেইটা পালন করছে না, তার কৈফিয়ত চাইলে বলবে ফ্যাসিবাদের 15 বছর আমল, আবার তার সঙ্গে কেউ দেখি 17 বছরও লাগায়। কিন্তু 1/11-এর সময় সরকারের ওই নির্বাচনে সব দলই অংশগ্রহণ করেছিল এবং ওই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন কোনো দল করেনি। ছাত্ররা একটা আন্দোলন করেছিল, তাদেরকে এক সেনা অফিসারের সঙ্গে ভুল বুঝাবুঝিতে অগাস্টে 2007-এ। তো এটাও আমাদের একটা অতীতকে অবজ্ঞা করা, বর্তমানই আমাদের সব। এখন এই যে আনুপাতিক হারে নির্বাচন যে আলোচনাগুলো হচ্ছে, এইটা এখনো মানে ধোয়া ধোয়া বা ধরেন ফগ স্টাইলে রয়েছে, কুয়াশাচ্ছন্ন। কি সিস্টেমে আনুপাতিক ভাবে কারা ডিসাইড, মানে কিভাবে আসন সংখ্যা বিন্যস্ত হবে। মূল যেটা আমাদের বাংলাদেশের মানুষও বা আমরা নিজেরাও, আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন একজন রাজনীতি সচেতন নাগরিক হিসাবে, দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী বাদী দিলাম, মূল সমস্যাটা বা মূল উদ্বেগটা আমাদের কি? মূল উদ্বেগ হচ্ছে স্বাধীনতার পরে মহান মুক্তিযুদ্ধে, এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান সাহেব আছেন, আমার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা, আমি এর জন্য গর্বিত। এবং আমাদের বাংলাদেশের জাতি রাষ্ট্রের, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় অর্জন ভাষাভিত্তিক একটি জাতি রাষ্ট্র, সাংস্কৃতিক চেতনায় একটি জাতি রাষ্ট্র এবং আত্মত্যাগের মহিমায়। তো সেই জাতি রাষ্ট্রের যে মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, যার অন্তর্নিহিত ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেইটা ধরেন 73-এর জাতীয় সংসদ নির্বাচন, প্রথম নির্বাচনেই একটি কারচুপি হলো, যার ফলে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বিপুল জনপ্রিয়তা থাকলেও নির্বাচন যদি উনি সুষ্ঠুভাবে করতে দিতেন, তো তদানীন্তন জাসদ, ন্যাপ, ভাসানী, ন্যাপ, মুজাফফর, কমিউনিস্ট পার্টি, অন্যান্য দল, খান আতাউর রহমান খানের আপনার ন্যাশনাল বোধহয় ন্যাশনাল লীগ বা যারাই থাকতো, সর্বোচ্চ বিরোধী দল 30-40টা আসন পেত। সেটাও শেখ মুজিব এত বড় টাওয়ারিং পার্সোনালিটি অ্যালাউ করেননি। আমাদের যাত্রাটাই শুরু হলো একটা একদলীয় ব্যবস্থার মধ্য দিয়ে, ব্রুট মেজরিটি, বিরোধী দলে থাকলো মাত্র কয়েকটা লোক। তো সেইখান থেকে তো আমরা উত্তরণ করতে পারলাম না। অনেক লড়াই সংগ্রাম, আমি আর ইতিহাস বলছি না, লড়াই সংগ্রামের পর 91 নির্বাচন হলো। সেই নির্বাচনে যদিও বিএনপি, আক্তার ভাই আমার যদি হিস্ট্রি বিট্রে না করে, আক্তার ভাই বোধহয় ওইবার এমপি হয়েছিলেন। তো 91-তে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পায়নি, জামাতেরও সমর্থন লাগলো, সরকার গঠন হলো, কিন্তু সেই সংসদ কার্যকর হলো না। আওয়ামী লীগ ধরেন 80-90টা সিট নিয়েও সেই সংসদ কার্যকর হলো না, বোধহয় 92টা সিট ছিল। 94 সালে আওয়ামী লীগ 94 জন সংসদ সদস্য পদত্যাগ করলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। 96-তে একটা 15 ফেব্রুয়ারি, এই যে আমাদের 2014, 18, 24-এর মতো একটা 15 ফেব্রুয়ারি সাদেক আলী মার্কার নির্বাচন হলো। যাই হোক, তারপরে বেগম জিয়া আন্দোলনের
কারণে তার আমি সম্মানই জানাবো, তিনি জেদাজেদি করেননি। হয়তো দেরিতে উপলব্ধি হলেও তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ইনক্লুড করে উনি ক্ষমতা ছেড়ে দিয়ে আমার মনে আছে পরের দিনই বিশাল জনসভা করেছিল নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে। এবং বাংলাদেশি ইতিহাসে এখন পর্যন্ত 96 ওই 23শে জুনের নির্বাচনেই সবচেয়ে বড় বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 119টা আসন পায়। এবং আওয়ামী লীগ এত চেষ্টার পর, এত সফল আন্দোলনের পর শেখ হাসিনা মাথায় ঘোমটা দিয়ে এবং তার পিতার কার্যক্রমের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে, মানুষের কাছে ক্ষমা চেয়ে 147 আসনে গিয়ে স্থির হলো। তাকে পতিত এরশাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হলো। তো সেই সংসদও আমরা কার্যকর দেখলাম না। তারপর তো 2001-এ বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেল। যে কালচার আমাদের, আওয়ামী লীগ 53 আসন নিয়ে ওইখানে বসে থাকা খুব ডিফিকাল্ট, আবার সেটারই রিপিট হলো 2008-এ বিএনপি 31টা 32টা পেল, আওয়ামী লীগ 265। ফলে মানুষের মনে ধারণা হচ্ছে যে, একটা অংশের মনে, যে এই ডাইরেক্ট মার্কা দিয়ে ভোটে এবং সরাসরি মানে এক আসন ভিত্তিক ভোট হলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যেবার সবচেয়ে ভালো করেছে, সেবারও আওয়ামী লীগ 42-43% বেশি ভোট পায়নি। আমি তথ্য দিচ্ছি মনে মতামতের চাইতে। আবার বিএনপিও যে 2001-এ খুবই ভালো রেজাল্ট করলো, বিএনপি এবং জামাত, আমার যদি ভুল না হয় সেবারও তারা 44%-এর বেশি ভোট পায়নি। আবার 1979 সালে শেখ হাসিনাবিহীন আব্দুল মালিক উকিল এবং আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন আওয়ামী লীগ, জিয়াউর রহমানের ওই জনপ্রিয়তা, বঙ্গবন্ধু বিহীন আওয়ামী লীগ, 4 জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ বিহীন আওয়ামী লীগ, তারপরও সিট 39টা পেল বটে, কিন্তু ভোটের পার্সেন্টেজ দুই দলের মধ্যে 4-5%-এর বেশি ছিল না। তো এখন এই জন্য একটা ধারণা হচ্ছে যে সবসময় এখন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে, মনির একটু খেয়াল করেন, সংখ্যালঘিষ্ঠ ভোটাররাই, ভোটারদের নেতারাই, প্রতিনিধিরাই রাষ্ট্র চালিয়েছে। আমি বোঝাতে পেরেছি? অর্থাৎ 44% লোক যে দল বা যে মার্কাকে ভোট দিয়েছে, 56% ওই দলকে দেয়নি, ওই মার্কাকে দেয়নি, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, কিন্তু পার্লামেন্টে তারা খুবই কম সংখ্যায় গেছে। এইটাকে কিভাবে আপনি অ্যাডজাস্টেবল করবেন? কারণ আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে কালচার, এখন পর্যন্ত আমাদের যে পরস্পরের প্রতি অবিশ্বাস, অশ্রদ্ধা, অপমান করার প্রবণতা সবারই, A to Z, এটা বলতে কোনো দ্বিধা নেই। এইখানে কোনো বিরোধী দলের পক্ষে সরকারি দল যদি 240 আসন পায় আর ওই বিরোধী দল গিয়ে 60 আসন নিয়ে সেই সংসদকে কার্যকর করা আমার কাছে খুব দুরূহ মনে হয়। যদি ভালো হয়, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই জন্যই একটা কথা উঠছে যে প্রতিনিধিত্ব, ওই যে মানে আনুপাতিক হারে, অর্থাৎ ধরেন ধানের শীষ পেল এত পার্সেন্ট, অন্যান্য মার্কা পেল এত পার্সেন্ট, তাহলে হলো যে লোকটা 10%ও ভোট পেল তারও 4টা-5টা এমপি থাকলো, কথার কথা। এতে হলো কি, পার্লামেন্টে সকল মতেরই একটা প্রতিনিধিত্ব থাকলো, সরকারও একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকলো। কিন্তু এখন মুশকিল হচ্ছে, আমাদের যে রাজনৈতিক দলগুলো এই আনুপাতিক হারে ভোটের কথা প্রচার করছে, তারা কিন্তু মানুষের কাছে ডিটেল নিয়ে যাচ্ছে না। আর রাজনীতিও তো এখন সহজ হয়ে গেছে খুব। ধরেন আমরা আমাদের স্কুল জীবনে যে রাজনীতি শুরু করেছিলাম, কলেজ জীবনে করেছিলাম, তখন দেখেছি মানুষের বাড়ি বাড়ি যেতে হতো। আমরা তখন হাতে লিখে লিফলেট, পোস্টার লিখতাম, দেয়ালে চিকা মারতাম, নিজেরাই, ছাত্ররাই, বিনা টাকায়। ইভেন আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলও টাকা তখন অত প্রচলন হয়নি। আর তো ফেসবুক টেসবুক ছিল না। আর এই আপনার এই যে প্রেস ক্লাবে 25-20 জন লোক আর 30 জন সাংবাদিক মিলে চূড়ান্ত গোল টেবিল করেও ছিল না, জনসভায় লোক জোগাড় করতে হতো। সেই রাজনীতি তো এখন সহজ হয়েছে। আমার কাছে মনে হয় যারা এটাই শেষ করি, যারা আনুপাতিক হারে নির্বাচন চায় তাদের উচিত প্রত্যেক জেলায় পদযাত্রা করে থানা, গ্রাম পর্যন্ত বোঝানো দরকার যে কেন তারা আনুপাতিক হারে চায়। এবং এইটা যদি হয়, আমি খুব বেশি ক্ষতির কারণ দেখি না, বরং সব মত পথেরই একটা প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকবে। আর যদি একান্ত এবার না করা যায়, চেষ্টা হবে আগামীবার। সবকিছু এবার করতে হবে তার গ্যারান্টি নেই, কিন্তু মানুষের সঙ্গে আমাদের রাজনীতিবিদরা যোগাযোগ রাখছে না। তারা মনে করছে বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখলেই মানুষ তো আমার জন্য ভোট নিয়ে বসেই আছে। তো এখান থেকে আমাদের নাগরিকদেরও নতুন স্টাইলে কাজ, নতুন চিন্তার কাজ করতে হবে। আমি শেষ 10 সেকেন্ড আপনার কাছে চেয়ে নিচ্ছি, নামটা ভুল হলে আমাকে মাফ করবেন।
সম্ভবত মান্দানা না কি নাম ভদ্রলোকের, ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে, দেখেন নিউ ইয়র্কে এই মেক আমেরিকা গ্রেট এগেইন একটা প্রতিক্রিয়াশীল ডোনাল্ড ট্রাম্পের নীতির মধ্যে নিউ ইয়র্কের মেয়র পদে সে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়েছে, ম্যান টু ম্যান যোগাযোগ করে, এবং বলছে আই এম এ ডেমোক্র্যাট, আই এম এ মুসলিম, আই এম এ সোশ্যালিস্ট, আমি নিউ ইয়র্কের সকল মানুষের বসবাসযোগ্য করব, দরিদ্র সহ। তো আমাদের রাজনীতিবিদরা যারা ঘরে বসে লড়াই করার চাইতে এই মানুষের কাছে যাক, মানুষের সঙ্গে যোগাযোগ করুক, নিশ্চয়ই একটা নতুন রাজনীতির সূচনা করতে গেলে মানুষকে যুক্ত